দেবিকার ওখানে একটি সন্তান হয়েছিল, যে হাতিটিকে গুলি করে মারতে হয়েছিল। দেবিকাও কিন্তু নেপালি ভাষা জানতো, যে দোলে ওঠাকে রাষ্ট্রীয় ধ্বজ কো সেলাম দো, যখন হচ্ছে দেশ কোচবিহার অঙ্গরাজ্যের সঙ্গে ভারত ইউনিয়নের সঙ্গে যখন কোচবিহার রাজ্য যখন যুক্ত হলো, তখন কিন্তু একটা বিশাল সমস্যা দেখা দিল। বন্ধুরা নমস্কার ও শুভেচ্ছা। আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাথাভাঙার যে ঐতিহ্যবাহী কিছু বিষয় আছে দেখা এবং দেখানোর, তার মধ্যে একটা আমাদের এখানে যে কুচকাওয়াজের আয়োজন হয় মহকুমা শাসকের দপ্তর থেকে, সেটা সকালে করলাম। এবং সেটা করতে গিয়েই আমার একটা জিনিস মনে পড়লো না, এটা প্রতিবার মনে হয় এবং সেটাতে পীড়িত হই। সেটা হচ্ছে আমাদের এই কুচকাওয়াজের একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল মাথাভাঙার দেবিকা রানী, যেটি হাতি, এবং সেটা প্রাসঙ্গিকভাবে মনে এলো এবং মনটা ভরাক্রান্ত হয়ে গেল। তো সেইটা নিয়েই এবং এই বিষয়টা নিয়ে আরেকজন আমার সঙ্গে সমব্যথী যিনি মাথাভাঙার ইতিহাস নিয়ে চর্চা করে থাকেন। তো আজকের দিনটা ২৬শে জানুয়ারি, অনেক ইতিহাস, আমাদের অনেক স্বাধীনতা সংগ্রাম, অনেক রকম তিতিক্ষা, অনেক হারানো, সেগুলো অনেক তাত্ত্বিক ব্যাপার। আমরা তো সাধারণ মানুষ, তো এই সাধারণ জিনিস আমাদের যে প্রাণের সঙ্গী ছিল, যাকে হারিয়েছি সময়ের জন্য, বয়সের জন্য, তার পরলোক গমন হয়েছে। সে যেখানেই থাকুক সেখানে সে শান্তিতে থাকুক, সেটাই কামনা করব। এবং তার সঙ্গে একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো প্রাসঙ্গিকভাবেই এই আলোচনায় যিনি সবচেয়ে বেশি এই বিষয়ে ভালো বলতে পারবেন তার সঙ্গেই কথা বলছি। সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় জয়ন্ত গুহ ঠাকুরতা, যার কথা বললাম। এবং সত্যি কথা বলতে আমি কিন্তু আমাদের যে হাতির প্রসঙ্গটা বললাম, কিন্তু আমি নামটা ভুলে গেছিলাম। তো সেই জয়ন্তদাকেই ফোন করেছি যে নামটা তো উল্লেখ করতে হবে। তো জয়ন্তদাকেই নিয়ে চলে এসে জয়ন্তদাই আমাকে ডেকে নিয়ে এসছে। তো যাই হোক, যেটাই হোক। হ্যাঁ, নমস্কার। আসলে দেবু যখন বলল যে দেবিকা রানী আমাদের যে একটা স্মৃতিতে সবসময় জাগরুক থাকে, আমরা যারা মাঝবয়সী কিংবা যারা বুড়ো হয়েছি, আরও বুড়ো হয়েছি, তাদের কাছে সবসময়ই কিন্তু এই ২৬শে জানুয়ারির যে প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ, সেটা কিন্তু একটা আলাদা অর্থ বহন করে। এবং সেটি কিন্তু আরও কিন্তু একটা মাত্রা পায় যখন দেখি যে দেবিকা রানী যখন পতাকা রাষ্ট্রীয় ধ্বজের সামনে আসে, এবং মাহুত ভাই, আমাদের সময়ের মাহুত ভাই দেবারু, আমরা তো তার আগের মাহুতকে দেখিনি, আমরা তখন খুব ছোট ছিলাম। যখন বড় মাহুত ছিলেন আর কি, তার নাম ছিলেন, তিনি নেপালি একজন ছিলেন আর কি, তা তিনি মারা গেছেন ততদিনে। আমাদের দেবারুর কাছেই আমাদের পরিচয়। তা দেবারু যখন বলতো যে রাষ্ট্রীয় ধ্বজের সামনে এসে যে দোলে ওঠাকে রাষ্ট্রীয় ধ্বজ কো সেলাম দো, আর দেবিকা রানী ডান দিকে ঘুরে যখন সুরটা তুলতো, তখন সারা মাঠ উদ্বেলিত হয়ে উঠত এবং হাততালিতে ফেটে পড়তো। এই ছিল আমাদের প্রতি বছরের একটা বিষয়। কিন্তু আমাদের একটা প্রাচীন ইতিহাস কিন্তু এই প্রসঙ্গে তুলে ধরবো আমরা দেবুর নেতৃত্বে, দেবুর পেজে। এটা হচ্ছে ৩টি পার্টে। একটা পার্টে যদি এত কথা বলি, সেটি হচ্ছে ধৈর্যচ্যুতি হবে, আপনাদের যারা শ্রোতা দর্শক তাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তার জন্য আমরা এটা 3টি পর্বে করব। প্রথম পর্ব, সেটার কোনো প্রামাণ্য ইতিহাস দলিল দেখাতে পারবো না, কিন্তু যার স্মৃতিকথায়, যার মুখ থেকে এই তথ্যটা আমি পেয়েছি, সেটি হলো আমার শ্রদ্ধেয় প্রয়াত পিতা জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতা। অনেকেই চেনেন তাকে, যারা মাথাভাঙায় জন্ম, মাথাভাঙা হাই স্কুলে পড়েছেন, তারা আমার বাবাকে জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতাকে চেনেন। তিনি ছিলেন প্রাচীন ইতিহাসের যে চর্চাকারী, প্রাচীন কথা উনি খুব লিখতেন এবং বলতেন। তার মুখ থেকে মাথাভাঙার যে প্রাচীন ইতিহাস, উনি ১৯২০ সাল থেকে মাথাভাঙায় আছেন, সেই ইতিহাস আমরা জানি। তাতে আমরা পাই যে ১৮৭২ সালে যখন মাথাভাঙা মহকুমার যখন সূচনা হলো,
মহারাজা যখন মাথাভাঙ্গাকে আলাদা মহকুমা হিসেবে ঘোষণা করলেন 1872 সালে, তারপরই এখানে ধীরে ধীরে নগর গড়ে ওঠে। নায়েব আহেলকার মানে মহকুমা শাসকের যে করণ সেটি গড়ে ওঠে এবং অন্যান্য সরকারি অফিস প্রতিষ্ঠান গড়ে ওঠে। এবং নায়েব আহেলকারের একমাত্র মানে বাহন ছিল রাজকর্মচারী, তিনি ছিলেন বিরাট বলে একটা হাতি। নামেও যেরকম বিরাট, সেই আকৃতিতেও ছিল বিরাট হাতি। সেটি একদম প্রথম হাতি মাথাভাঙ্গার। সেটি 1872 সালে নাগাদ মহারাজা কোচবিহার পিলখানার থেকে, পিলখানার হাতি ছিল বিরাট, রাজকর্মচারী, সেই বিরাটকে মাথাভাঙ্গায় পাঠিয়েছিলেন। আমার বাবার স্মৃতিকথায় আমি পাই যে বাবারা যখন খুব ছোট তখন তাদের সকালের একটি দৃশ্য উনি বলতেন যে এই দৃশ্যটা আমাদের খুব প্রিয় ছিল বাচ্চাদের কাছে। কি দৃশ্য? সেটা হলো নায়েব আহেলকারের বাংলো, মানে যেটা এখন বর্তমানে এসডিও সাহেবের বাংলো, সেই প্রাচীন বাংলোটি তখনও ছিল একই অবস্থায়। সেখানে যে সামনে বড় ফাঁকা জায়গা, সেখানে মাহুদ ভাই ওই বিরাট হাতিটিকে নিয়ে আসতেন, নিয়ে এসে হাতিটিকে বসাতেন। পর্বতের মতন পরিমাণ ছিল, সে বিশাল হাতি আর কি। এত বড় হাতি যে যার যে হাওদা ছিল, পিঠে হাওদা, সেই হাওদার থেকে মই বের করতে হতো আর কি। সেই মই নামানো হতো, দড়ির মই, সেই দড়ির মই দিয়ে বিশাল বপুর যে নায়েব আহেলকাররা ছিলেন, হ্যাট পরা, কোট পরা, তারা সেই দৃশ্যটা বাবারা বলতেন যে আমরা ছোটরা খুব উপভোগ করতাম, যে পর্বতারোহণের দৃশ্যের মতন ওই বিশাল হাতি আর বাবু মানে মহকুমা শাসক মহাশয় সেইটা বেয়ে বেয়ে হাওদার উপর চড়তেন এবং তারপরে মহান দর্পে তিনি হচ্ছে এই শহর পরিক্রমা, গ্রাম পরিক্রমা এবং অন্যান্য রাজার রাজকার্য করতে বের হতেন আর কি। তাই এটা ওনাদের কাছে খুব ছিল। আর উনি ছিলেন এ গ্রেডের, পরে বি গ্রেডের কর্মচারী হয়েছিলেন। আমাদের যে বিরাট হাতিটি ছিল, বিরাট নাম, সে হচ্ছে রাজার যে গ্রেডেশন অনুযায়ী যে হাতিদের মায়না পেত আর কি, কর্মচারী, ওরাও কর্মচারী ছিল সবাই। তা রাজার যে খোদ হাতিরা ছিল 5-6টা হাতি রাজ প্রাসাদে থাকতো, তারা হচ্ছে এ গ্রেডের হাতি, তারা এ গ্রেডের মায়না পেত আর কি। আর এরা ছিল নায়েব আহেলকারদের হাতিগুলো ছিল বি-সি গ্রেডের হাতি আর কি। বি গ্রেডের হাতিরা কোচবিহারের যারা কমিশনার তারা চড়তেন, আর এই যে নায়েব আহেলকাররা মহকুমা শাসকরা এই সি-ডি এদের ক্যাটাগরির হাতি সবাই রাজকর্মচারী এবং তাদের রীতিমতন মায়না পেত। এটাই যখন আমাদের দেশ যখন স্বাধীন হয়নি, মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা ভারতের সঙ্গে, ভারত অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত হয়নি, এই সময়েই কিন্তু এই বিরাট হাতিটির মৃত্যু হয়েছিল। সেটাও আমি বাবার স্মৃতিকথায় পেয়েছি যে বিরাট হাতিটির মৃত্যু হয়েছে। হাজার হাজার লোক মাথাভাঙ্গাবাসী সেই হাতিটিকে শ্রদ্ধা জানাচ্ছে, মালা দিচ্ছে, ফুল বেলপাতা দিচ্ছে, তারপর কবর দেওয়া হয়েছে তাকে, এখানেই কবর দেওয়া হয়েছে। রাজ পরিবার থেকেও তাকে সমাধিস্থ করার সময় শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এ যখন মারা গেল তখন আমাদের আজকে যাকে নিয়ে দেবু আমাকে আলোচনা করতে বলেছে, সে দেবিকা রানী। এই বিরাট যখন মারা গেলেন, তারপরে দেবিকা রানীকে কোচবিহার থেকে আবার রাজকর্মচারী হিসেবে পাঠানো হলো। এই যে ঘরটা দেখছি আমরা, এই ঘরটা কিন্তু ঐতিহাসিক প্রাচীন ঘর, একটা হেরিটেজ ঘর। এই ঘরটার এই যে ওয়ালগুলো ইটটা দেখা যেত এবং রংটা ছিল লাল। এই যে ইটগুলো দেখা যায়, এই যে প্রাচীন ইট এখনো আছে, যেটি হচ্ছে চুন সুরকির উপরের টিনটা এটাই ছিল, এই যে চুন সুরকি দিয়েছিল। আমরা যখন খুব ছোট তখন দেখতাম যে এখান থেকে দেবিকা এই পাশে, এই যে এই ঘরটা, এই যে পাশে যে ঘরটা, সেখানে রাখা থাকতো এবং বিশাল শিকল দিয়ে বাঁধা থাকতো। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমাদের যখন মানে প্রথম দিকের আজকের পর্বে যেটা বলতে চাই সেটা হলো যে দেবিকা যখন এলো তখন হচ্ছে তার প্রধান সমস্যা হলো মাইনা টানা পেত, খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না। রাজার
ভাড়ার থেকেই খাবার আসতো, মানে বলা ছিল যে যত খাবার লাগে। তখন হচ্ছে একটা আইনের প্রটোকলে পড়ে তার হচ্ছে খাবার দাবারের ভাড়াতে টান পড়লো, মানে ওই রকম মানে হিসাব বহির্ভূত এবং কিছু করা যাবে না। তখন ভারত সরকারের নিয়ম অনুযায়ী চলতে লাগবে, পশ্চিমবঙ্গ সরকারের আদেশেই চলতে লাগবে। এখন হাতির খাওয়া থেকে জোটে, হ্যাঁ, তখন মহা সমস্যা, মহকুমা শাসকরা মহা সমস্যায় পড়লেন। তখনই 1951-52 সালে দেবিকার নামে রেশন কার্ড চালু হলো। রেশন কার্ড চালু হলো, কিন্তু একটা রেশন কার্ডে 1 ইউনিটের রেশনের কি হবে? কিছুই হবে না। তখন ওকে বলা হলো যে হ্যাঁ, স্পেশাল পারমিশনে ওর জন্য 4 ইউনিট, মানে একটা ফ্যামিলির রেশন ওর জন্য বরাদ্দ হলো। কেরোসিন তেল এবং অন্যান্য সব কিছুই তার জন্য পাবে, এবং 15 টাকা মাস মাইনে, সেটা তো ছিলই প্রথম থেকে, সেটা একটু বাড়লো। এবারে আমাদের যে প্রথম মাহুত, দীর্ঘদিনের মাহুত, তার নাম ছিল বাবুরাম। বাবুরাম ছিল নেপালি। স্বাভাবিকভাবেই ওই নেপালি বাবুরামের জন্য দেবিকাও কিন্তু নেপালি ভাষা জানতো। দেবিকা কিন্তু কোনো বাংলা ভাষা জানতো না। দেবিকাকে যা নির্দেশ দেওয়া হতো সেটা হচ্ছে নেপালি ভাষা। সাম বৈদ, বসো, পিছবে মানে পিছে যাও, ভোগ লামা, এই সাবধানে পার হয়, দেখে শুনে পার হয়, ভোগ লামা। হ্যাঁ, দোলে উঠাকে মানে দোলে সুর, ও কিন্তু বাংলা কিংবা হিন্দি কিছু বলতো না, হচ্ছে নেপালি ভাষা বলতো। আমরা যখন এখানে রাষ্ট্রীয় ধ্বজ যখন করতাম, তখন কিন্তু এই ভাষাগুলো আমি শুনতাম। পরবর্তীকালে যখন দেবিকাকে নিয়ে আমি যখন একটা দীর্ঘ লেখা লিখলাম একটি পত্রিকায়, সেখানে যখন দেবারুর সঙ্গে আমি যখন কথা বললাম, দেবারুই তখন ওইখানে ছিল। তা এটা এই যে এই ঘরের সামনে, এসডি অফিসের সামনে দাঁড়িয়ে, কিংবা এই যে নাজির বাবু তার ঘরের সামনে দাঁড়িয়ে কিন্তু এই কথাটা কিন্তু আলোচনা মানে খুব একটা হবে না আর কি, প্রাসঙ্গিক হবে না। আমরা এরপরে আমরা ঠিক যাব এই পর্যায়ে বুদারুদার কাছে, দেবারুর কাছে। তা দেবারুর মুখেই আমরা কিছুটা শুনবো, এবং আমি যা জিনিস দেখাবো দেবারুর বাড়িতে, যে আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবে যে একটা হাতিকে কি করে দেবতা স্থানে রেখে তারা পুজো করে এখনো দেবারুর। এটা আমাদের এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা যাব, তখন দেবারুর মুখ থেকে আরো অনেক গল্প শুনবো। সেই গল্প আমি সব জানি, কিন্তু সেটা আমি দেবারুর দুজনে মিলেই যদি গল্পটা করি, তাহলে সেটা আরো আপনাদের কাছে ভালো লাগবে বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেবিকা রানী জিনিস জানতে চাইবো জয়ন্তদার কাছ থেকে, যে দেবিকা রানী তো মহিলা হাতি ছিল, তো স্ত্রী হাতি, তো তার কোনো সন্তানাদি বা এই সমস্ত ব্যাপার কিছু কি জানা আছে কিনা? হ্যাঁ, যে ওই দেবারু যেটা বাবুরামের কাছ থেকে শুনছে, মানে বড় মাহুত তার কাছ থেকে শুনছে, দেবিকার যখন যৌবন ছিল তখন নিয়মিত তাকে জঙ্গলে জলদাপাড়া নিয়ে যেতে হতো। ওই যখন মস্তি উঠতো, মানে ওদের মস্তি, হাতির মেটিং, হ্যাঁ, তখন কিন্তু নিয়মিত ওকে যেত। এবং দেবিকার ওখানে একটি সন্তান হয়েছিল একবার, জলদাপাড়ার ওখানে, যে এখানে হাতিদের যেখানে নিয়ে যেত, সেখানে একটা সন্তান হয়েছিল। কিন্তু সেই সন্তান প্রচন্ড দুর্বিনীত হয়েছিল আর কি। এবং ওই জলদাপাড়া যে ফরেস্ট, তখন কিন্তু স্বাধীনতার পরে, এবং সেই হাতিটাকে, দেবারুর কথায়, যে হাতিটিকে গুলি করে মারতে হয়েছিল, যে এতটাই দস্যু ছিল এবং মানে গন্ডগোল করতো। তো নমস্কার বন্ধুরা, আমি এখন স্টুডিওর থেকে বলছি যে আমিও অপেক্ষায় আছি, আপনারাও নিশ্চয়ই থাকবেন, যে জয়ন্তদার মুখ থেকে এবং দেবারুদার মুখ থেকে এই যে আমাদের দেবিকা রানীর যে গল্প, সেটা সম্পূর্ণ শুনবো। সেটা না শুনলে এটা শেষ হবে না, আরও দুটো এপিসোড সেটার জন্য অপেক্ষা করছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, যে যেই ঘরটার সামনে দাঁড়িয়ে আজকে কথা বললাম, সেটা হচ্ছে
নেজারত বলা হয়, মাথাভাঙা ট্রেজারি বিল্ডিং এখন যেটা হয়েছে সেটারই মহকুমা শাসকের একদম যে পুরনো যে ঘর সেটা, এবং তার পাশেই ছিল এই দেবিকা রানী থাকার জায়গা। এবং সর্বোপরি যে বিষয়টা বলার জন্য এই স্টুডিওতে এসে আমি আবার এটা করলাম, ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে আমাদের স্বর্গীয় কাকু ভূপেশ চক্রবর্তী, এবং এই যে বিষয়টা, এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র, আজকে অনেক রকম প্রোটোকল হয়েছে, অনেক কিছু, অনেক রকম ম্যান পাওয়ার, অনেক পয়সা, সব কিছু দিয়ে করা হয়, কিন্তু সেই সময় কাকু ভূপেশ চক্রবর্তী উনি কিন্তু একা সম্পূর্ণ এই বিষয়গুলোকে পরিচালনা করতেন। এবং আমাদের যে প্যারেড করার পরে যে টিফিন দেওয়া, কারো হয়তো আবদার হলো যে দেবিকা রানীর পিঠে চড়বো, কাকুকে গিয়ে বললাম, কাকু বলে দিল দেবারুদাকে, সে পিঠে চড়িয়ে দিল। বন্ধু সহপাঠী যে হচ্ছে ভাস্কর, ভূপেশ কাকুর সুযোগ্য পুত্র, সে সেই এসডি অফিসেই নেজারতে বা ট্রেজারিতেই আছে। তো ওকে বলেছিলাম, তো ও ভীষণ এগুলো ব্যাপারে একদমই পেছনে থাকে, ও সেই রকম দায়িত্ব নিয়েই এই সমস্ত বিষয়গুলো কিন্তু করে থাকে। যে এসডি অফিসের যে এই সমস্ত এই প্রোগ্রাম, এক হচ্ছে আমার শহীদ বন্ধু সুব্রত চৌধুরী, সুব্রত, আর হচ্ছে এই যে ভাস্কর বা বাপি, এই দুজন মিলেই এই যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এসডি অফিসের নেতৃত্বে বা মহকুমা শাসকের নেতৃত্বে, এই 26শে জানুয়ারি ওরা দুজনেই সেটা করে থাকে। তো যাই হোক বন্ধুরা, শুভরাত্রি, এবং আগামী এপিসোডের জন্য অপেক্ষা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন, এবিটিভি আমি ভবগুড়ে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার নতুন আইডেন্টিটি মাথাভাঙা নিউজ পোর্টাল, সেটার সঙ্গেও থাকুন। ধন্যবাদ।